প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তোমাদের অধ্যায়ের যে ৩টে অধ্যায় রয়েছে সেই ৩টে অধ্যায় থেকে ৩ নম্বরের প্রশ্ন এবং ৪ নম্বর প্রশ্ন এবং ৮ নম্বরের প্রশ্ন থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যেগুলো আসবেই সেগুলো নিয়ে আজকের এই সাজেশনটা তৈরি করা হয়েছে। অতিরিক্ত কোনো প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়নি, অতিরিক্ত প্রশ্ন এখানে বাদ দেওয়া হয়েছে। তোমরা নিশ্চিন্তে এই সাজেশনটা নিয়ে প্রিপারেশন করতে পারো। আমি আবারও বলছি, তোমাদের এই সাজেশন পড়াশোনার পর এবং পরীক্ষার পরে তোমরা প্রশ্নপত্র নিয়ে মিলিয়ে দেখবে। তাই আর দেরি না করে চলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম আমরা ৩ নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি। তোমাদের ইতিহাসে যেটা রয়েছে এই রাষ্ট্রের প্রকৃতি, এখান থেকে তোমাদের ৩ নম্বরে কি কি কোশ্চেন থাকছে। ৩ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি। আমি সমস্ত কোশ্চেনের পাশে যে স্টার বা 3 স্টার বা 2 স্টার এগুলো দিইনি, কারণ প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি প্রথম দিকে রেখেছি, অর্থাৎ ১, ২, ৩ এইভাবে ক্রমিক অনুযায়ী সাজিয়ে লিখে দিয়েছি। আর সেইভাবে তোমরা পড়াশোনা করবে, আর যতটুকু প্রশ্ন আছে সেগুলো সমস্ত পড়ে যাবে, তাহলে তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো। তৃতীয় প্রশ্ন হচ্ছে ম্যাঙ্গারিনদের কার্যাবলী লেখো। এগুলো ৩ নম্বরে থাকছে। ৪ হচ্ছে ক্রমওয়েল কে ছিলেন। ৫ হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়, কাকে এবং কেন বলা হয়। নিকালো ম্যাকিয়াভেলিকে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান এখানে ৪। ১ নম্বর প্রশ্ন হচ্ছে জিয়াউদ্দিন বারনী তার ফতোয়া ই জাহানদারি গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে কি অভিমত ব্যক্ত করেছেন। অর্থাৎ এই ফতোয়া ই জাহানদারি একটা গ্রন্থতে যে রাষ্ট্রনীতি কিরকম হবে সে সম্পর্কে তিনি তার অভিমত ব্যক্ত করেছে, সেগুলো লিখতে হবে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ খুবই রয়েছে, যে অর্থশাস্ত্রে রাজের গুণাবলী সম্পর্কে যে বিবরণ দেওয়া হয়েছে সেগুলি আলোচনা করো। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে। তারপর ৩ নম্বর প্রশ্নটা দেখো, মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ৪ দেখা হচ্ছে নয়া রাজতন্ত্রের ক্রমওয়েলের ভূমিকা কি ছিল। আমরা এবার পরবর্তী প্রশ্নতে যাব, যে রচনাধর্মী ব্যাখ্যামূলক প্রশ্ন। এই প্রথম অধ্যায় থেকে কি কি তোমাদের পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও। ২ হচ্ছে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সেস্ট্রাকাফ ও ম্যাঙ্গারিনদের ভূমিকা আলোচনা করো। এটা ৪+৪ থাকতে পারে। ৩ নম্বর হচ্ছে দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয় ছিল তা ব্যাখ্যা করো। ধর্মাশ্রয় ছিল কি ছিল না সেটা তোমাদের নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে। ৪ নম্বর হচ্ছে অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবার চলে আসবো দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিবর্তনশীল ঐতিহ্য। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকবে ৩। এখানে বলা হচ্ছে যে ক্রুসেড বলতে কি বোঝো। ক্রুসেড নামকরণের কারণ কি। ক্রুসেড একটি ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধের এই ক্রুসেড নামকরণের কারণ কি সেটা তোমাদের লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রেনেসা বা নবজাগরণ বলতে কি বোঝো। ৩ হচ্ছে ভক্তিবাদের মূল আদর্শগুলি কি ছিল। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে নাইনার ও আলভার কারা ছিল। ৫ হচ্ছে সুফিবাদ ও তাওবাদ কি। ৬ হচ্ছে মানবতাবাদ বলতে কি বোঝো। অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কিন্তু এখানে ছাড়া হয়নি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এগুলো পড়ে গেলে তোমাদের নিশ্চিতভাবে তোমরা। তারপরে দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ৪। ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধের মূল কারণগুলি কি। ৪টে পয়েন্ট দিয়ে দিতে পারো বা ৫টা পয়েন্ট দিতে পারো। ২ দাগের হচ্ছে ক্রুসেড, এখানে একটু বানান ঠিক করতে হবে। ক্রুসেড যুদ্ধের ফলাফলগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে সুফিবাদ আন্দোলনের ফলাফলগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তারপর চলে যাব আমরা ৪ নম্বর প্রশ্নে, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কি। ৫ হচ্ছে ভক্তিবাদের মূল আদর্শ বা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ৬ হচ্ছে বাংলার সমাজ সংস্কৃতির উপর শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে পরিচালিত বৈষ্ণব ভক্তি আন্দোলনের কিরূপ প্রভাব পড়েছিল। এটা ৪ নম্বরে তোমরা পড়ে আসবে। এখানে কোনো ৮ নম্বরের প্রশ্ন থাকবে না। তারপরে আমরা লাস্ট অধ্যায়ে যাব, তো যেটা হচ্ছে প্রসারিত দিগন্ত। এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে
3 নম্বরে সেগুলো হলো যে জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার কিভাবে উদ্ভব হয়েছিল। খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি অনেক জায়গায় অনেক সাজেশনের মধ্যে আমি এগুলো দেখেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে প্রযুক্তি বিপ্লব বলতে কি বোঝো? 3 হচ্ছে অপারেশন বা অ্যালকেমি কি? 4 হচ্ছে কিভাবে ম্যাজিক চর্চা থেকে আধুনিক বিজ্ঞানের উদ্ভব হয়? এই দুটো প্রশ্ন কিন্তু একই ধারার প্রশ্ন। তবে এটা ইম্পোর্টেন্ট আছে, এটাও ইম্পোর্টেন্ট আছে। এখানে সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। এখানে তারপর দেখো 5 নম্বর হচ্ছে বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? টিকা লিখো, মুদ্রণ বিপ্লব সম্পর্কে টিকা লিখতে হবে। 7 হচ্ছে কলম্বাস কেন বিখ্যাত? এটা হচ্ছে লাস্ট অধ্যায়, এই হচ্ছে লাস্ট এই প্রশ্নগুলো। এর থেকে বেশি তোমাদের কিছু পড়তে হবে না। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের মান 4। মুদ্রণ বিপ্লব কি? ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল? ইউরোপের মুদ্রণ বিপ্লবের জোহানেস গুটেনবার্গের অবদান আলোচনা করো। 3 হচ্ছে আধুনিক জ্যোতির্বিদ্যার বিকাশে কোপারনিকাসের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। যেহেতু তোমাদের সময় নেই, স- খুব বেশি উত্তর তোমাদের পড়তে হবে না। একটা নিয়মিত পয়েন্ট বা নিয়মিত একটা উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। 4 থেকে দেখো আধুনিক বিজ্ঞান চর্চা এবং জ্যোতিষবিদ্যার বিকাশে গ্যালিলিওর অবদান সংক্ষেপে লেখো। 5 হচ্ছে স্পেনের সামাজিক অভিযানের যে সংক্ষিপ্ত বিবরণ। এখানে থাকছে তোমাদের টোটাল 5টা কোশ্চেন থাকছে। রচনাধর্মী কোশ্চেনে এখানে থাকছে তোমার তিনটে প্রশ্ন করলে এখানে হয়ে যাবে। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি এর গুরুত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর হচ্ছে ইউরোপের মুদ্রণ বিপ্লবের চৈনিক সভ্যতার অবদান উল্লেখ করো। 3 হচ্ছে কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল আজকের সাজেশন। এগুলো তোমাদের পড়ে গেলে তোমাদের অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমপ্লিট করা হয়ে যাবে।